ঠিক আছে পুনঃসংবোধনের সভাপতি শীর্ষ নিউজের মজলুম সম্পাদক উপস্থিত মঞ্চের পরের রাজনীতি এখানে নিলাম সবাইকে আপনারা জেনে শোনানে, যার কারণে আমি সময় ক্ষেপণ করতে চাই না। তবে ইকরাম ভাইয়ের কাছ থেকে নিউজ পোর্টালটি বন্ধ হওয়ার ঘটনা আমরা শুনলাম। আপনারা জানেন যে এই শীর্ষ নিউজ এক সময় অনলাইন নিউজ পোর্টালের মধ্যে শীর্ষে চলে এসেছিল, ঠিক সেই সময় সেই শীর্ষ নিউজকে বন্ধ করে দিয়েছিল। তো আমরা মনে করি যে আমরা গণমাধ্যমে এবং দেশের গণতান্ত্রিক আমি মানুষ একটি দীর্ঘ রাত পাড়ি দিয়ে একটি নতুন সকালে আমরা এসে পৌঁছেছি। তো সেই সময় আমি বলতে চাই যে মজলুম সম্পাদক ইকরাম ভাই এখানে শুধু উনি শীর্ষ নিউজের কথা বলেছেন। আপনারা জানেন যে দেশে অনেকগুলা মজলুম গণমাধ্যম এবং মজলুম সম্পাদক রয়েছে। আপনারা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইকরাম ভাইকে যারা দেখলেন, আমরা যদি আমার দেশের সম্পাদকের কথা বলি, মাহমুদুর রহমান আমার দেশ বন্ধ করে দিয়েছিল, তিনিও দীর্ঘদিন জেল কেটে পরে প্রবাসী জীবন বেছে নিয়েছিলেন। এরপরে দেশের একটি পুরানো গণমাধ্যম পত্রিকা দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে আপনারা দেখেছেন কিভাবে তার অফিস থেকে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়েছিল। সেই চিত্রটিও আমাদের চোখের সামনে আছে। আপনারা দেখে থাকবেন যে এদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন, তারও টিভি উপস্থিত আছেন মজিবুর রহমান মঞ্জু ভাই। তো সেই গণমাধ্যমটি বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম অনেক গণমাধ্যমের কথা আমরা বলতে পারি। চ্যানেল 1, সিএসবি, ইসলামী টেলিভিশন, এই জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল বিগত সরকার তাদের সমস্ত অন্যায় অপকর্মকে ঢেকে রাখবার জন্য, এদেশের মানুষের কণ্ঠকে রোধ করবার জন্য। এদেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল যাতে দেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং বাক স্বাধীনতার জন্য যারা লড়াই করছে দেশের সাংবাদিক সমাজ তাদের কথাগুলো বলতে না পারে, এবং আমরা আমাদের কথাগুলো বলতে পারি না দীর্ঘ 16 বছর। এটা আমরা গণমাধ্যম কর্মীরা সাক্ষী। আমরা একটি নতুন সকালে এসে পৌঁছেছি। আমরা প্রত্যাশা করি বিগত সরকার গণমাধ্যমের উপরে যে জুলুম করেছে, দেশের মানুষের উপরে সে জুলুম করেছে, সেই জুলুমের রাত্রির অবসান হয়েছে। দেশের গণমাধ্যম মন খুলে বুক ফুলিয়ে মুখ খুলে তাদের কথা বলবেন, তাদের কলম চালাবেন। এদেশের এ সমাজের সমস্ত অন্যায় অপকর্মগুলো, সমাজের সমস্ত বৈষম্যগুলো তুলে ধরবেন গণমাধ্যমের মধ্য দিয়ে এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সেই দিনের প্রতীক্ষায় আসি এবং আমরা আশা করি গণমাধ্যমের সেই স্বাধীনতা ফিরে আসবে। আমরা আবার আমাদের মতো করে আমরা গণমাধ্যমে যারা কর্মী রয়েছি আমরা কাজ করবো সেই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজন আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতির মধ্যে আমাদের সামনে বক্তব্য রাখবেন রাজপথের তরুণ রাজনীতিবিদ গণঅধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আসসালামু আলাইকুম। অনলাইন জনপ্রিয় শীর্ষ নিউজের আজকের এই শোভাযাত্রা আমাদের মাঝে সদস্য জনাব আমি প্রফেসর মাহমুদ এছাড়া অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সামনে সাংবাদিক ভাইরা এবং শীর্ষ নিউজের সাংবাদিক সবাইকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা।
আজকের এই শুভযাত্রা আমরা তাদেরকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে সম্পাদক মহোদয় বক্তব্য রেখেছেন। তার বক্তব্য শুনে আমি শুধুমাত্র হতাশই হইনি, বরং ক্ষুব্ধ হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার, গণঅভ্যুত্থানের সরকার, এই সরকারের কাছে আমাদের অনেকের অনেক প্রত্যাশা। শীর্ষ নিউজের সম্পাদক এবং সাংবাদিকগণের তাদের অনেক প্রত্যাশা ছিল। সরকার সেই প্রত্যাশা পূরণ না করে তাদের প্রত্যাশা করেছে। অন্তত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থানের যে সকল ছাত্র নেতৃত্ব যারা সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছে, তারাই কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। আমরা এর আগে দেখেছি উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার দায়িত্ব অসমাপ্ত রেখেই তিনি পদত্যাগ করেছেন। তার দায়িত্বকালীন 6 মাসে আমরা কি আজকে জানতে চাইতে পারি না যে তিনি আসলে গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? আমার সামনে অসংখ্য সাংবাদিক ভাইরা, আপনারা আরো ভালো বলতে পারবেন যেভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে তাদের উন্নয়ন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল, যেভাবে গণমাধ্যমেও ফ্যাসিবাদের আখড়া তৈরি হয়েছিল, যেভাবে গণমাধ্যমে আমরা দালাল চাটুকার সাংবাদিকতা দেখেছি, সেই জায়গা থেকে কি গণমাধ্যমকে রক্ষা করা, গণমাধ্যমের সংস্কার করা নাহিদ ইসলামের দায়িত্বের মধ্যে পড়েছিল না? তিনি সেটি করেননি। এই সরকারের আমলে গণমাধ্যমের ম্যানেজমেন্ট, সম্পাদক মণ্ডলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমি অনেক সাংবাদিকের সাথে কথা বলি, তারা এখনো বলেন যে না, গণমাধ্যমের সংস্কার এখনো হয়নি। এরপরে আরেকজন তথাকথিত মাস্টার মাইন্ড খ্যাত আরেকজন ছাত্রের কাছে বসেছেন এই চেয়ারে, এখনো পর্যন্ত গণমাধ্যমের কোন সংস্কার হয়নি। আওয়ামী লীগ গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে মানুষকে কণ্ঠরুদ্ধ করত, আমার কাছে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক ভাইরা বলেন যে আমরা এখনো পর্যন্ত লিখতে পারছি না। একটা সংবাদ প্রকাশ করলেই কল আসে, বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। তার প্রমাণে শীর্ষ নিউজ আমরা অনলাইনে দেখেছি যে তারা বেশ সুন্দর সংবাদ প্রচার করে, যেটি এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রথম অনলাইন পোর্টাল, কিন্তু তার নিবন্ধন অন্তর্বর্তীকালীন সরকার দিবেন সেই চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়নি। বরং আমরা লক্ষ্য করছি গণঅভ্যুত্থানের পরে আজকে দেশ এক অনিশ্চয়তার মধ্যে। কতটুকু সরকার রাষ্ট্র সংস্কার করতে পেরেছে, কতটুকু গণহত্যার বিচারের অগ্রগতি হয়েছে, নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি, এখন পর্যন্ত পুরো জাতি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, পরশুদিন অনেকে সংলাপ করেছে, গতকাল সংলাপ করেছে। এই সংলাপের আসলে অর্জন কতটুকু? এর আগেও আমরা সংলাপ করেছি, পুরো একটি সংলাপ ফলপ্রসূ হয়নি। আমাদেরকে ডাকে, চা নাস্তা সিঙ্গারা খাওয়ায়, এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না। এরই নাম সংলাপ হতে পারে না। নেতৃবৃন্দকে ডাকবেন, সাবেক মন্ত্রী, বড় বড় জাতীয় নেতা, তাদেরকে ডেকে নিয়ে আলোচনার পরে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তার পরিচালনা করবে? আমি মনে করি ভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃবৃন্দের জন্য এক ধরনের অপমানজনক। আমি সরকারকে বলতে চাই,
তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আপনারা না দিতে পারেন, এরকম লোক দেখানো, চা নাস্তা খাওয়ানো সংলাপের কোনো প্রয়োজন নেই। আমি কথা দীর্ঘায়িত করবো না। সর্বশেষ বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি বক্তব্যগুলো শুনেছি, তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ধারণা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে হেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না। গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমি ফজলুল মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদের তো আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে। অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সবকিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না। আমি সর্বশেষ বলবো, আজকে শীর্ষ নিউজ যে আয়োজন করেছে, তারা এই সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। একইভাবে তারা আওয়ামী লীগের সময়ে কিন্তু আওয়ামী লীগের সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। তার মানে প্রতিহিংসার শিকার হওয়া কিন্তু আমাদের বন্ধ হয়নি। আমরা সংগ্রাম করেছি। এখন আমরা কথা বলার স্বাধীনতা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই। এই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে এই বাংলাদেশ আবার ব্যর্থ হবে। সর্বশেষ বলবো, সাংবাদিকরা আমাদের জাতির বিবেক, সাংবাদিকদেরকে কেউ হুমকি দিবেন না, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ হুমকি দিবেন না। আমরা দেখেছি সমন্বয়কদের নামে যখন চাঁদাবাজি সংবাদ প্রকাশিত হয়েছে, মুহূর্তের মধ্যে কিন্তু বিলীন হয়ে গেছে। আমি শীর্ষ নেতৃত্বকে বলবো, আপনারা সঠিকভাবে সত্য ন্যায়ের পথে থাকুন, সঠিক সাংবাদিকতা করুন। ইনশাআল্লাহ এই জাতীয় ব্যক্তিবৃন্দর সামনে যাদেরকে দেখছেন, আপনারা তাদেরকে পাশে পাবেন। পাশে থাকার জন্য আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছি। আপনাদের জন্য শুভকামনা। আপনারা এগিয়ে যান। আমরা গণ অধিকার পরিষদ শিশুদের সাথে আছি। আসসালামু আলাইকুম। এখন ডিবির বন্ধু একটু বাস অনেক ধন্যবাদ গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য দিবেন ভাই বোনগুলো সংগ্রামী চেয়ারম্যান যারা মজিবুর রহমান মঞ্জু। মজিবুর রহমান মঞ্জু ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একরাম ভাই আমার খুব প্রিয় এবং বন্ধু মানুষ। আমি একবার একটা বাসা খুঁজতে গিয়েছিলাম ধানমন্ডিতে। একটা বাসায় গিয়ে পেলাম একটা দোতলা বাড়ি, বাড়ির সামনে পুরানো স্যাঁতস্যাঁতে জায়গা। ওই বাড়িতে ঢুকে পরে দেখলাম যে ওইটাই ছিল শীর্ষেন্দ্র অফিস। বন্ধ হয়ে যাওয়াটা ছিল আমাদের জন্য একটা বড় বিপর্যয়। আজকে আমি খুবই আনন্দিত, যদিও অনেক বেদনার পাহাড় ভেঙে চলেছে। আজকে শীর্ষ নিউজ আবার আসছে, শীর্ষ কাগজ আমরা আবার দেখব। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমি ফজলুল মাহমুদ চৌধুরী, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে গণঅভ্যুত্থানের একটা চূড়ান্ত মুহূর্তে আপনাকে যে গ্রেফতার করা হয়েছে, এটাকে আপনি ভুলে গেলেন নাকি? কারণ আমাদের সমাজে সবাই নিজের কৃতিত্ব জাহির করে, সবাই নিজের কার কি অবদান এটা নিয়ে বক্তব্য রাখে। ফজলুলকে আমরা কখনো দেখলাম না
যে এই পরিস্থিতিতে কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রাতগুলা সেই দিনগুলো কেমন ছিল, এগুলো আমরা আজকে বলতে বসেছি। উনি বললেন যে নিজের কথা কি বলা যায়। চিফ অ্যাডভাইজারের সামনে আমি একদিন বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের চিত্র আঁকেন, নিঃসন্দেহে আবু সাঈদ যুদ্ধের চিত্র আসে, নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের উত্থানের চিত্র আসে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট যেখানে যেখানে ব্লাডশেড হয়েছে, নৃশংসতা হয়েছে, সেগুলোর চিত্র আসে। এগুলো আমাদের মন মগজ মস্তিষ্কে ধারণ করে। কিন্তু জুলাই আগস্টে যে ট্র্যাজিক দিকটা ছিল, যে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা, তাদেরকে একটা নির্মম, তাদের পরিবারের উপরে যে নির্দয় নির্যাতন গুলো হয়েছে, সেগুলো একটা চিত্র বা ভাষা কখনো দেখি না। কোন ছবিতে আমরা দেখি না জামিল খসরু মোহাম্মদ চৌধুরী, নজরুল ইসলাম খান বা আপনার জামাতের যে সেক্রেটারি বা জামাতের নায়েবে আমির বা নুরুল হক নূর বা আমি, আমরা যারা সেই সময়ে একটা অনিশ্চিত জীবনে ছিলাম, আমাদের যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, সত্যিকার অর্থে আমরা ভেবেছি যে আর কখনো আলোর মুখ আমরা দেখবো কিনা। একটা জিনিস দেখেন, বিএনপির ব্যাপারে বলা হয় যে বিএনপি গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিল, অথচ আমরা দেখি যে বিএনপি যখন বলেছে যে এটা ছাত্রদের আন্দোলন, এটা কেন বলেছিল? যাতে ছাত্রদের আন্দোলনটাতে রং দিতে না পারে, রাজনৈতিক রং দিতে না পারে। অথচ আপনি দেখবেন তখন শেখ হাসিনা সবসময় বলেছে এটা বিএনপি জামাত, বিএনপি জামাতের আন্দোলন। কি বল ঠিক না? যদিও এখন দেখা যাচ্ছে আসলে বিএনপি জামাতের হাত ছিল, কারণ গত কালকে মনে হয় নুরুল হক নূর একটা মিটিং এ বলছিল যে বিএনপির নেতারা কিভাবে টাকা দিয়ে, অর্থ দিয়ে এই ছাত্র নেতাদের জন্য কিভাবে মোবাইল কিনে দিয়েছেন, কিভাবে ফ্যাসিলিটেট করেছেন। তাহলে এই যে রাজনৈতিক মারপ্যাচ দিয়ে এত বড় একটা গণ অভ্যুত্থানকে নষ্ট করে দেয়া, এত বড় গণ অভ্যুত্থানের অঙ্গীকার, চেতনা, স্বপ্ন, বাস্তবতাকে ধ্বংস করে দেওয়ার কাজটা হচ্ছে। ছাত্ররা হয়তো তাদের বুঝ কম, তারা হয়তো সব তথ্য জানেও না। আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসে, যারা সম্পৃক্ত হয়েছে হয়তো একদম শেষ দিন। এই আন্দোলনে বহু ছবি দেখেন তারা 5ই আগস্টে রাজপথে নেমেছে। যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে, এরা যখন শুনছে শেখ হাসিনা পালা গেছে, তখন বহু লোক রাস্তায় নামে এসেছে। এই কথাগুলো কেন বলছি আপনারা হয়তো বলবেন আপনারা আর কত এসব কথা বলবেন। বলতে চাই না সব কথা, কারণ এটা আমাদের কাজও না। আমরা যে স্বপ্নটা দেখেছি, একটা কথা খুব কষ্ট লাগে, একসময় কথা বলতে ভয় না, ঠিক মানে মনের মধ্যে দ্বিধা থাকতো যে ডিজিএফআই, এনএসআই কখন রাত্রেবেলা এসে গুম করে, কখন আবার ফলো করে, কখন আবার তুলে নিয়ে যায়। এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনূস সাহেব রাগ করে, কোনটা না বললে জানি বিএনপি রাগ করে, একদম ঝামেলার মধ্যে আছে। আমরা যারা মধ্যপন্থে আছি তাদের জন্য মহাবিপদ। কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বিজয়ের পরে আমাদের সকলের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আমরা চেষ্টা করছি এই অস্থিরতাটা দূর করার জন্য, এবং এই অস্থিরতা যদি দূর করা না যায় তাহলে আমরা গণ অভ্যুত্থানের ফসলগুলো করে তুলতে পারবো না। আমি প্রফেসর ইউনূসকে যতটুকু পড়েছি, উনি আমার শিক্ষক সরাসরি না, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যতটুকু পড়েছি উনি এজ এ সিম্বল আমাদেরকে হেল্প করতে পারবেন, কিন্তু আমাদের যে ক্রাইসিস এটা উনি খুব ভালো করে হ্যান্ডেল করতে আমার ধারণা উনি পারবেন না। এটা আমার উপরে কেউ রাগ করলেও কিছু করার নাই, এটা আমার স্পষ্ট আমার ধারণা। এখন আমাদের কাছে কোনো বিকল্প আছে কিনা? যদি বিকল্প না থাকে, দেখবেন আমাদের অনেক ড্রাইভার যারা আছে, এখানে যারা আছে তাদের ড্রাইভারের উপর অসন্তুষ্ট, কিন্তু ড্রাইভারকে ছাড়তে পারি না আমরা, কারণ আমার কাছে বিকল্প একটা ড্রাইভার খুঁজে পাবো না।
তো সুতরাং আমাদের চাওয়া এবং পাওয়া এবং বিশ্লেষণটা আমি খুব গুরুত্ব দিয়ে মনে করি, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বলে বলছি, আমরা যে প্রত্যাশাটা চাই ওনার কাছে, যে আশাটা আমরা চাই, আমি খুব একটু আগে সাইফুল হক ভাই আর ইসমাইল জহুরুল্লাহকে বলছিলাম, প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য, ওদের সাথে ছবি তুলবেন, ওদের সাথে লাঞ্চ করবেন, ওদের সাথে কফি খাবেন, কিন্তু একদম 2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। এটা ওনার কনসেন্ট্রেশন এদিকে। সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা তো ভাবছেন আমি এত কঠোর সমালোচনা করছি কেন, আমার এটাকে সমালোচনা হিসেবে দিলে সমালোচনা মনে হবে, আর উপলব্ধি হিসেবে যদি দেখেন তাহলে এটা উপলব্ধি, এটা প্রফেসর ইউনূসের সমালোচনা না, এটা প্রফেসর ইউনূস সম্পর্কে আমার এক ধরনের কনক্লুশন। উনি যেই পথের লোক, উনি যেই চিন্তার লোক, এবং এটা উনি সরলভাবে বলেন যে আমি তো আপনাদের রাষ্ট্র শাসনের লোক না। যাই হোক, আমাদের শীর্ষ কাগজ, শীর্ষ নিউজ এমন একটা সময়ের আমাদের দিগদর্শন ছিল, আমাদের জন্য তারা আমাদের পথ খুলে দিয়েছেন, আমাদেরকে সেই সময়ে আমাদের কণ্ঠ হয়ে কথা বলেছেন, আমাদের পক্ষ হয়ে ঢাল হয়ে নির্যাতন ভোগ করেছেন। আমরা তাদের জন্য শুধু সহানুভূতি দেখাতে পেরেছি, এর বেশি কিছু করতে পারিনি। দুর্ভাগ্যজনক হচ্ছে যখন রাষ্ট্র মুক্ত হয়েছে, যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তখনও তাদেরকে আবার লড়াই করতে হয়েছে, তাদেরকে অনুকম্পার দরখাস্ত নিয়ে যেতে হয়েছে। আপনি জানেন আমি একটা টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, ছিলাম, যেই দায়িত্বকালীন সময়ে আমার টেলিভিশন আমার চোখের সামনে দিয়ে বন্ধ হয়েছে। সেই টেলিভিশনের জন্য আমার দেশ মানে এই নতুন ভাবে মুক্ত হওয়ার পরে যখন আমার বন্ধুরা আসলেন আবেদন করার জন্য সরকারের কাছে, আমি বলছি নো, আমরা আবেদন করবো না। এই রাষ্ট্রের কাছে কেন আমি আবেদন করব? এই রাষ্ট্রের জন্য যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, সে তো ফকির না। আপনার কাছে কি আবেদন করবে, আপনি তার ঘরে প্রাণ পৌঁছে দেবেন? আজকে প্রত্যেকের এই যে কথা বলা, এই যে ক্ষমতা, এই যে গাড়িতে পতাকা উঠানো, সেগুলোর পিছনে কি শীর্ষ নিউজের অবদান নাই? সেগুলোর পিছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই? রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমা চেয়ে লাইসেন্স ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ দেয়া। আমি আজকে এখান থেকে দাবি করছি, শীর্ষ নিউজ, শীর্ষ কাগজ, দিগন্ত টেলিভিশন, আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, যত কর্মীরা, সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমরা যেভাবে ছিলাম, লড়াই করেছি, লড়াই চালিয়ে যাব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। সালাম। সম্মানিত উপস্থিতি, আমাদের শীর্ষ নিউজ কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে ৪র্থবার মতন। এর আগেও 3বার এই শীর্ষ নিউজের কার্যক্রম আমরা চালু করেছিলাম, বারবার বন্ধ হয়েছে। 2009 সালে জাতীয় প্রেস ক্লাবে প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হয় শীর্ষ নিউজের কার্যক্রম। এরপরে 11 সালে বন্ধ করে দেওয়া হয় তৎকালীন সরকারের পক্ষ থেকে। 13 সালে আবার ধানমন্ডিতে অফিস নিয়ে সেখানে আবার দ্বিতীয়বার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে শীর্ষ নিউজ। সেই সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ছিলেন। এরপর আবার শীর্ষ নিউজ বন্ধ করে দেওয়া হয়। তৃতীয় দফা উদ্বোধন হয় শীর্ষ নিউজ মগবাজার অফিসে 2017 সালে। তারপর আবার বন্ধ হয়, এখন আবার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে আমাদের সামনে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের ডিপ্লোমি ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সাইফুল হক। বন্ধু
প্রকাশ উপলক্ষে আজকের এই যে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এই যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি শীর্ষ নিয়োগের সম্পাদক ট্রাভেল হক, উপস্থিত বিএনপির স্ট্যান্ডিং কমিটির সরকারি নেতা যারা প্রশ্ন চৌধুরী, জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, গণমাধ্যমে বন্ধু, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, বিশেষ করে শীর্ষ নিয়োগকে। তারা নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজকে এবার মানে চতুর্থবারের মতো তারা আবার পুনঃপ্রকাশ হতে যাচ্ছেন। তো মানুষের এক এক জন্মে এক এক ঘটনা থাকে, এক একটা চ্যালেঞ্জ থাকে। এবার শীর্ষ নিউজের এই যে শুভযাত্রা, নিশ্চয়ই তাকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা তার সফল কামনা করি। আমাদের শাসকরা যারা যখন ক্ষমতায় থাকে, ভাইরা ওখানে অবসর কয়েকবার নানা ক্ষমতায় ছিল, সবাই গণমাধ্যম নিয়ে খুব সংবেদনশীল। যখন বিরোধী শিবিরে থাকেন, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রত্যেকে সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কথা বলেন। যখন তারা বিরোধী দলে থাকেন, গণমাধ্যমকে তার যত না পাওয়া কথা তারা বলতে থাকেন। সরকারে যাওয়ার পরে অধিকাংশ বলেছি, অধিকাংশ তাদের এই মনোভাবটা আমরা দেখতে পাই। আমি কি সত্য বলছি? এটা প্রত্যেকে চেষ্টা করেন গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, নানাভাবে, প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, কৌশলে গণমাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। যদি নিয়ন্ত্রণ করতে পারেন ভালো, যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে গণমাধ্যমের মধ্যে স্থাবক তৈরি করা যায় কিনা। যারা শুধুমাত্র সরকারকে বাহবা দেবে, যারা শুধুমাত্র সরকারকে প্রশংসা করবে এবং শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে একটা কর্তৃত্ববাদী, একটা স্বৈরতন্ত্রী দলে পরিণত করেছে, ফ্যাসিবাদী দুঃশাসনে পরিণত করেছে, গণমাধ্যমের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গে তাদেরও এখানে একটা বড় ধরনের ভূমিকা আছে। আমি কি সত্য বলছি এটা? এবং তারা প্রশংসা করতে করতে, স্থাবকতা করতে করতে মানুষকে কিভাবে দানবে বানাতে হয়, এটা আপনাদের সাংবাদিক সমাজের মধ্যেও এরকম অনেক রত্ন আমরা ইতিমধ্যে দেখেছি না? এগুলোর ব্যাপারে আমাদের ইতিহাসের এই পাঠটা আমাদের নেওয়া দরকার। এখানে ইকরামুল হক যে পরিমাণ নির্যাতিত হয়েছে, বাংলাদেশের সম্ভবত খুব কম সাংবাদিক এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তাকে আয়না ঘরে পর্যন্ত তাকে যেতে হয়েছে। আমি নিশ্চিত, আমি ওনাকে আজকে দেখে বললাম যে আপনার মতো এরকম সাহসী মানুষ সংবাদপত্র জগতে, গণমাধ্যমে খুব কম আছে। হ্যাঁ, নিশ্চয়ই মাহমুদুর রহমান থেকে শুরু করে অনেকে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেকে দেশান্তরিত হয়েছে, অনেক নিপীড়নের ঘটনা। কিন্তু সম্ভবত ইকরামুল হকের ঘটনাটা অনেক ব্যতিক্রমী। তাকে আয়না করে পর্যন্ত একজন সাংবাদিককে শারীরিকভাবে তাকে ইলেকট্রনিক শক থেকে শুরু করে হ্যাঁ কোনো অত্যাচার নাই, যে অত্যাচারটা করা হয়নি। এখন অন্তর্বর্তী সরকারের কাছে তো ইকরামুল হক এখন তার তখন বিচার চাওয়ার ব্যাপার আছে। কারা সঙ্গে যুক্ত ছিলেন, কারা এই অপরাধের সঙ্গে যুক্ত, নির্যাতন নীতিদের সঙ্গে কারা যুক্ত ছিলেন? ইকরামুল হক কি তার এই অবিচারে, তিনি যে মজলুম, নিপীড়িত হয়েছেন, তিনি কি তার বিচার পাবেন? আজকের এই শুভ অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা তার অত্যাচার, নির্যাতনের, নিপীড়নের আমি বিচার দাবি করছি। এবং একই সাথে যারা গত 16 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেবলমাত্র পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে যে তাদের নামের তালিকা করা দরকার, চিহ্নিত করা দরকার, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। সার্বিকভাবে যারা নানা সমস্যার মধ্যে আক্রান্ত হয়েছে তাদেরও রাষ্ট্রীয় উদ্যোগে তাদের ব্যাপারে আর্থিক সহায়তা সহ তাদের পুনর্বাসনের উদ্যোগ
নেওয়া দরকার। গণমাধ্যমের যেটা বলছিলাম, এই গত 10 মাসে এখানে অনেক জাতীয় গণমাধ্যম আছেন, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা গত 9-10 মাসে এখন আপনারা যা বলতে চান, আপনাদের কাছে যেসব তথ্য আছে সেই তথ্য নির্দ্বিধায় বুকের সাহস নিয়ে আপনারা সম্প্রচার করতে পারেন? এটা থেকে আপনারা বলতে পারবেন? পারবেন কিনা আপনারা অধিকাংশ বুকে হাত দিয়ে বলতে পারবেন না গত 10 মাসে আমরা একটা অসাধারণ অভ্যুত্থান করেছি, আমরা একটা গণজাগরণ ঘটিয়েছি। নিশ্চয়ই গণমাধ্যম আগের তুলনায় স্বাধীন হয়েছে, কথা বলতে পারছে, সংবাদ পরিবেশন করতে পারছে, কিন্তু বিশেষ করে যারা বিপ্লবের নাম করে যে সমস্ত কাজের সাথে অকাজ যেগুলো সংগঠিত হয়েছে এবং যেখানে দুর্নীতি হয়েছে, ঠিকাদারি হয়েছে, ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে তদবির বাণিজ্য হয়েছে, বদলি বাণিজ্য হয়েছে, বহু ধরনের ঠিকাদারি ব্যবসা হয়েছে, কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে তার অসংখ্য তথ্য আপনাদের কাছে আছে। কিন্তু সেই তথ্যটা আমরা 10 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত জানতে পারি। আমি কি সত্য বলছি? এটাই হচ্ছে ঘটনা। যেদিন বুঝবো গণমাধ্যম এরকম সাহস নিয়ে এবং এই তথ্য প্রকাশের জন্য আপনার গণমাধ্যমে হামলা হবে না, আপনার উপর অত্যাচার হবে না, আপনাকে হয়রানি করা হবে না, আপনার উপরে মব সন্ত্রাস চালিয়ে দিয়ে আপনাকে ঘেরাও করা হবে না, তখন বুঝবো গণঅভ্যুত্থান সত্যি সত্যি আমাদেরকে মুক্তি দিয়েছে, আমাদের রুদ্ধ প্রাণকে এটাকে মুক্তি দিয়েছে, সংবাদপত্র স্বাধীন হয়েছে, গণমাধ্যম স্বাধীন হয়েছে। সুতরাং আজকে এই দাবিতে আমরা যেসব নানা প্রশ্নের দল করতে পারি, ভিন্নতা থাকতে পারে, এই প্রশ্নে কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটা সম্ভবত হচ্ছে গণমাধ্যমের সবচেয়ে বড় একটা কাজের জায়গা। এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন এখন অনুসন্ধানশীল যে সাংবাদিকতার ক্ষেত্রে যে বাধা, আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত সেগুলাকে অপসারণ করা হয়নি। তার মানে 10 মাস পার হয়েছে, এই ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? 8 মাস আগে, 7 মাস আগে এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেকগুলো ব্যাপারে সংস্কারের কথা বলে প্রতিদিন কি পরিমাণ লম্ফঝম্প, কিন্তু অনেকগুলো ব্যাপারে রাজনৈতিক দলে আমাদের ঐক্যমত আছে, বোঝাপড়া আছে। এটার জন্য নির্বাচন দরকার নেই, এটার জন্য জাতীয় সংসদ দরকার নেই, যেখানে আমরা একমত বোঝাপড়া গড়ে উঠেছে। আপনারা অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছেন, সরকার উচিত ছিল ইতিমধ্যে এসব ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া। অনেকগুলো সংস্কার ইতিমধ্যে সম্পন্ন করার ব্যাপার ছিল। 3টা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন, এখনো পর্যন্ত সংস্কার এটা বুলি হিসেবে আমরা আপনাদের মুখে শুনি। যেসব ব্যাপারে আমরা একমত, সেসব ব্যাপারে কোনো কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমার বন্ধু মানুষ, ওরা পরিশ্রম করে একটা শ্বেতপত্র কমিশন তারা জমা দিয়েছে। কবে? আজ থেকে 6 মাস আগে। আওয়ামী দুঃশাসনে কিভাবে $16 বিলিয়ন কিভাবে ওই দুর্বৃত্তরা বিদেশে তারা পাচার করেছে, $16 বিলিয়ন 6 মাস পার হয়েছে, এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো উদ্যোগ নেওয়া হয় না। দেশে যারা আছে তাদের বিরুদ্ধে, অথবা যে টাকাটা বিদেশে পাচার হয়েছে। আমি ইতিমধ্যে বলেছি, আপনারা 6 মাসে কিছু করতে পারলেন না, 6 বছর সময় পেলে আপনারা যদি কিছু করবেন, তার কি কোনো ভরসা করা যায়? ভরসা করা যাচ্ছে না। শেকড়টা কোথায়? গোটা লড়াইটা বৈষম্যের বিরুদ্ধে। এত কমিশন করলেন, বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন নেই, দুর্বৃত্তদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, আর রাজনীতি অনেকখানি দুর্বৃত্তায়িত হয়েছে। অনেক সংস্কার করছেন, কিন্তু অর্থনীতি যে সমস্ত ক্ষেত্রে যদি সত্যি সত্যি কোনো সংস্কার করা না যায়, অবশ্যই কিছু রাজনৈতিক সংস্কার করে রাজনৈতিক সংস্কার টেকসই করে। এই কথাটা বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সভা ছিল, আমরা 1 ঘন্টা ওনার সাথে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবার চেষ্টা করেছি, 2-3টা সংক্ষেপে শেয়ার করি। প্রথম বলেছি, চরিত্র দিক থেকে তো আপনার একটা দল রয়েছে, কিন্তু ইতিমধ্যে আপনাদের নিরপেক্ষতার গুরুত্বের প্রশ্নবিদ্ধ হয়েছে। তো আপনার নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিভাবে
আপনি একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, বিশেষ কোনো দলকে, বিশেষ কোনো ইডিওলজিকের কোনো অংশকে মদত দেওয়া তো আপনাদের কাজ না। সরকারকে বলেছি মেহরবানি করে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করুন। আমরা বলেছি আমরা তো কখনো একটা সরকার দেখতে চাই। দেখছি যে আপনার পাশাপাশি অনেকগুলো সরকার তারা অনেক কাজ করছে। এক দেশে যদি এতগুলো সরকার থাকে তাহলে তো নৈরাজ্যই হবে, একটা সামাজিক অস্থিরতা, একটা বিশৃঙ্খলা, যেটা একটা আধার নৈরাজ্য চলছে, তাহলে তো এটা তো কেবলমাত্র বাড়তেই থাকবে। ওনাকে বলেছি যে আমরা আপনার কোনো সমালোচনা আছে, আমি বলেছি মাঝে মাঝে আমরা মাঝি বদলাতে চাই না, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই, কিন্তু আপনি আপনার সরকারের যে চরিত্র সেটাকে পরিবর্তন দরকার এবং আপনার এজেন্ডার বাইরে যে মানবিক করিডোর বলুন, চট্টগ্রাম বন্দর বলুন, অসংখ্য বিষয় যেগুলোর সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রশ্নযুক্ত, এগুলো আপনাদের কাজ না। আপনার উপদেষ্টারা বলছেন সবকিছু করার নাকি ম্যান্ডেট আপনাদের আছে। আমরা বলেছি সবকিছু করার ম্যান্ডেট আমরা আপনাদেরকে দেই না। সুতরাং আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন, এরকম কোনো কাজ আমরা কিন্তু গ্রহণ করতে পারবো না। সরকারকে বলেছি এগুলো বন্ধ করেন এবং এটা করবার জন্য তিনি যাতে প্রধান নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, 54 বছরে আমার দেশে ব্যবহার করলাম, এরকম কোন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে আগে কখনো আমরা দেখিনি। কি এমন প্রয়োজন হলো যার সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে না, রাজনৈতিক দল জানে না, এখানকার আমাদের যারা যুক্ত আছেন, যিনি পেশাগতভাবে নিরাপত্তার সাথে যার কোনো সম্পর্কই নেই, তাকে বাড়ানো হলো রোহিঙ্গা বিষয়, ওনাকে একটা বিশেষ আইন উপদেষ্টা, ওনাকে প্রমোশন দিতে বাস্তবে পরোক্ষভাবে প্রায় 3 বাহিনীর উপরে একটা খবরদারি করবার জন্য ওনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, যিনি ইতিমধ্যে আমাদেরকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। তিনি বললেন মানবিক করিডোরের সিদ্ধান্ত হয়নি, সেখানে খাদ্য পৌঁছানোর জন্য সেখানে একটা প্যাসেজ দেবার একটা চ্যানেল করবেন। তো কোনটা করিডোর আর কোনটা চ্যানেল বাংলাদেশের মানুষকে কি আপনারা এতই বেকুব ভেবেছেন? ইতিমধ্যে তিনি এবং তার এই তৎপরতা নানা ধরনের টানাপোড়েনের জায়গাটা তৈরি করেছেন। সরকারের সাথে সশস্ত্র বাহিনী, সরকারের সাথে রাজনৈতিক দলগুলো নানা ধরনের, সরকার উচিত হবে আর বিতর্কটা না বাড়িয়ে অনতিবিলম্বে এই সমস্ত বিতর্কিত ব্যক্তি যারা আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন, আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং যারা আমাদের দেশ সেনাবাহিনী আমাদের 5ই অগাস্টে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং গত 9 মাস ধরে আমাদের অন্তর্বর্তী সরকারকে সর্বান্তরভাবে যারা সহযোগিতা জুগিয়ে যাচ্ছেন, এখনো তারা বলছেন এবং এটা দুনিয়াতে প্রায় ব্যতিক্রমিক ঘটনা, উন্নয়নশীল দেশের মতন যেখানে সেনাবাহিনী এই ধরনের পরিস্থিতিতে হস্তক্ষেপ করে, নিজেরা ক্ষমতা দখল করে, আর আমাদের সেনাবাহিনী বলছেন আমরা তাড়াতাড়ি ভোট চাই, নির্বাচন চাই, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। সেনাবাহিনী বলছেন সংবেদনশীল বিষয়গুলো কেবল নির্বাচিত সরকার, নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত নেবে। এই জন্য মানুষ তাদের তাদেরকে স্বাগত জানিয়েছে, ইতিবাচকভাবে দেখতে চাই। গতকালকে আমরা বলেছি যে গণতান্ত্রিক উত্তরণ, আমরা বিচারের ব্যাপারে একমত, বিচারকে দৃশ্যমান করেন, বলছি সংস্কারের ব্যাপার আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আলোচনা করে যেখানে বটম লাইনে একমত হবো, জাতীয় সনদে স্বাক্ষর করেন আর সবাইকে যুক্ত করেন সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ এবং সশস্ত্র বাহিনী। এটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতো, সম্মিলিত একটা উদ্যোগের মতো। এখানে বলেছি এখানে প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয়টা দেওয়া দরকার। সেই পরিচয় দিতে পারলে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু গণতন্ত্র উত্তরণ দেব। শেষে যে কথাটা বলতে চাই, বিএনপি আগের দিন কথা বলেছেন, জামাত ইসলামী, এনসিপি তারা কথা বলেছেন, গতকালকেও প্রায় 20টা দলের 20 জন গতকালকে তারা সাক্ষাৎ করেছেন। মঞ্জু ছিলেন, আমরা একসাথে ছিলাম, মঞ্জু শুরুতে তিনি কথা বলেছেন, আমরা অনেকেই আমরা কথা বলেছি, পরে আমরা প্রেস ব্রিফিং করেছি। আমরা এখন দেখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা সম্ভবত আগামীকাল তিনি জাপান সফরে যাচ্ছেন। আমরা এটা বলেছি এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যে বার্তা দলগুলো আপনার সরকারকে দিয়েছে, সেই বার্তাটাকে আপনি গভীরভাবে গ্রহণ করেন। আমরা আপনাকে যে সমর্থনটা দিয়েছি, সমর্থনটা নিশ্চয়ই সত্যহীন সমর্থন। আপনি রাইট ট্র্যাকে থাকবেন, আমরা আপনাকে স্যালুট জানাতে চাই।
যে সমালোচনা করছি যাতে আপনি পথ হারিয়ে না পারেন, যাতে আপনি হুমড়িকে যাতে আপনি না পড়েন, সে কারণের জন্য অনেকগুলো কথা এসছে। আমরা এখন দৃশ্যমান সরকারের দিক থেকে ব্যবস্থাগুলো দেখতে চাই। সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে উপদেষ্টা থেকে নিয়ে, এ ব্যাপারে আমরা সরকারের দিক থেকে সিদ্ধান্ত দেখতে চাই, সরকারের নিরপেক্ষতার প্রশ্ন নিশ্চিত হতে চাই এবং আমাদের সার্বভৌমত্বের সাথে যুক্ত প্রশ্নগুলোর ব্যাপারে নীতিগতভাবে সরকারের দিক থেকে জনগণকে আশ্বস্ত করা হয়। আর বিচারের ব্যাপারটা, সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি ছেড়ে কথা বলেন, পরিষ্কার করে দলগুলোকে জনগণকে আশ্বস্ত করেন এবং এটাও বলেছি যে আপনারা সচেতনভাবে রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এক ধরনের প্রতিপক্ষ বানিয়ে ফেলছে রাজনৈতিক দলগুলোকে, অথচ আমরা আপনাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছি। সেজন্য বলেছি যেটা যদি আপনার সঙ্গে আমার বোঝাপড়া থাকে 31 ডিসেম্বরের পরে যদি আরো 15 দিন লাগে কি 1 মাস লাগে, তাহলে বিএনপি দ্বিমত করবে, আমরা কি দ্বিমত করবো? যদি বুঝি যে কাজগুলো যেটা আছে আরো 10 দিন কি 7 দিন লাগবে, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে কেউ বড় ধরনের কোনো আপত্তি করবে না। কিন্তু আপনি কথা বলছেন না, যোগাযোগ করছেন না, আপনার কোনো অর্গানিক কোনো এনগেজমেন্ট নাই এবং আপনি চেষ্টা করছেন কিছু জিনিসকে চাপিয়ে দেওয়ার জন্য। এই জায়গা থেকে সরে আসেন। আমরা এই এখন বলেছি কোনো মতবাদিতার জন্য, বাড়াবাড়ির জন্য, আরো উচ্চ আকাঙ্ক্ষার জন্য এই সম্ভাবনাটা তৈরি হয়েছে, কোনোভাবে এটা যাতে বিনষ্ট না হয়। তিনি এখন উদ্যোগের মধ্যে আছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি, আধিপত্যবাদী শক্তি নতুনভাবে আবার তার সরকারকে বা আমাদের জনগণকে অভ্যুত্থানের অর্জনকে তারা নষ্ট করে দেওয়ার তৎপরতার ভেতরে আছে। তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন। আমরা বলছি সরকারের কাজের জন্য বরঞ্চ আমাদের মধ্যে বিভক্তি বিভাজন তৈরি হচ্ছে। আমি বলছি নানা প্রশ্নে দ্বিমত থাকবে, ইডিওলজিক্যাল পলিটিক্যাল প্যারাডাইমে অনেক দ্বিমত থাকবে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমি বিশেষ করে যারা এখানে বসে আছেন সকল রাজনৈতিক দলের মধ্যে আমরা কিছু ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্যের সেতু বন্ধন আমরা ধরে রাখতে চাই। সুতরাং সেই জায়গাটা আমি মনে করি সরকারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সে ব্যাপারে সরকার তারা উদ্যোগ নেবেন। আর আমি বন্দরের ব্যাপারে কালকে একটা কথা বলেছি, সেটা হলো যে এটা বলে শেষ করবো, 54 বছরে একটা স্বাধীন রাষ্ট্র 54 বছরে যদি একটা বন্দর উন্নত ব্যবস্থাপনার নাম করে দুবাইয়ের কোম্পানিকে ডেকে এনে যদি আমাকে যদি সেখানে যদি লিজ দিতে হয়, যে বন্দর 17 বছর ধরে লাভজনক পর্যায়ে আছে এবং যে বন্দরের সাথে আমার অনেকগুলো বিষয় যুক্ত, আমার জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত, একটা 54 বছরের একটা জাতি রাষ্ট্র যদি একটা বন্দর চালাতে না পারে, আপনাদের উচিত হবে, আমি বলেছি, দুর্গাঘাসের গলায় দড়ি দেওয়া। সুতরাং এটা কোনোভাবে আমরা জাতীয় সক্ষমতার প্রশ্ন এটা, সুতরাং কোনো যুক্তিতে আমাদের বন্দরকে বিদেশি ব্যবস্থাপনার নামে দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা এই সমস্ত প্রশ্ন নিশ্চয়ই আমাদের মধ্যে অক্ষমতের জায়গাটা আছে। আগামী দিনগুলো চ্যালেঞ্জিং দিন। তিনি যাবার আগে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করবেন কিনা আমি সেটা এখনো জানি না। তার উচিত হবে যাতে উদ্দেশ্যে কথাবার্তা বলে যাওয়া, যদি বলতে না পারেন তাহলে ফিরে এসে যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে কথা বলবেন, রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতাটা বাড়িয়ে তুলবেন, বোঝাপড়া বাড়িয়ে তুলবেন, সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন। কেবলমাত্র আশ্বাসের উপরে এখন বাংলাদেশ কিন্তু চলবে না। আমরা নির্দিষ্ট কাজের নির্দিষ্ট উদ্যোগ দেখতে চাই, আমরা নির্দিষ্ট পদক্ষেপ আমরা দেখতে চাই এবং আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকার ব্যর্থ হলে তার দায়ভার কিছুটা আমাদের উপর পড়বে। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শীর্ষ নিয়ম আগামী দিনগুলোতে আরো চ্যালেঞ্জ নেবেন। আমরা আপনাদের পেছনে আছি, আপনাদের সাথে আছি এবং আপনারা যে উদাহরণ তৈরি করেছেন, আপনি অনেক সাংবাদিক আপনারাই তৈরি করেছেন। ভবিষ্যতে গণমাধ্যম আমাদের এই চ্যালেঞ্জের মোকাবেলার পথে, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পথে গণমাধ্যম বরাবরই তারা আমাদের পাশে ছিলেন, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে ছিলেন। ভবিষ্যতে আপনারা এই গণমাধ্যম বিদেশের জনগণের পাশে থাকবেন। এই কথা বলে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, সাবেক সিনিয়র সচিব জনাব ইসমাইল জমিরুল্লাহ। শ্রদ্ধেয় ইসমাইল জমিরুল্লাহ সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
ফিনিক্স পার্টির মতো এই যে শীর্ষ কাগজ শীর্ষনিউজ.com বারবার উঠে আসে, বারবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং শীর্ষনিউজ.com-এর এডিটর মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য চৌধুরী, রাজনীতি নেতৃবৃন্দ, মুসলিম ভাই বোনেরা, বিশিষ্ট জন, আমি প্রথমেই শীর্ষক আবার জেগে উঠেছে, আবার জনগণের কথা বলবে, এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেই পারে তা আগ্রহ। কথা বলছি এই যে উত্থান, এটা আবার এলো। একটু আগে আমাদের বলে যাচ্ছে, এটা তো তাকে ডেকে নিয়ে যাওয়া উচিত ছিল, বিকজ তার কন্ট্রিবিউশন ছিল, তার অনেকের কন্ট্রিবিউশন ছিল এই সরকারের হাসিনা সরকারের পতনের পেছনে। কিন্তু দুঃখজনক হলো তাকে তো ডাকা হয়নি, বরঞ্চ উনি একটা মামলা করেছেন, আমার কথা সেই মামলায় অর্ডার দিয়েছে, সেটাও এক্সিকিউট করা হচ্ছে না। উনি কন্টেম্প করেছেন, মানে কন্টেম্প কোর্ট করেছেন, তারপরে বাধ্য হয়েছেন এটাকে দেওয়ার জন্য। আমরা এটাকে কিভাবে দেবো আমি জানি না। আমরা এখন মুক্ত, আমরা সুন্দরভাবে কথা বলছি, স্বাধীনভাবে কথা বলছি। আমি ভয়হীনভাবে নিঃসঙ্গ চিত্তে সত্য কথা বলবো, আমার নিজের ধারণা যেটা সেই কথাটা প্রকাশ করবো। এটাই তো আমার যেটা আমার কনস্টিটিউশন আর্টিকেল 19-এ সংরক্ষিত, যেটা ইউনিভার্সাল চার্টার অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল চার্টার অফ হিউম্যান রাইটস, সেখানে উল্লেখ করা আছে। তাহলে বারবার আমরা বলতে চাচ্ছি কেন? আমরা কি একটু ফিরে তাকাবো? শ্যাল উই লুক ব্যাক ওভার আওয়ার শোল্ডার, যে আমরা আসলে কোথায় আছি? আমরা আশা আমরা মনে করি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। বহু রক্ত গেছে এই সরকারকে ক্ষমতায় আনার জন্য। বছরের পর বছর মানুষ রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 5 অগাস্টে এসে আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছেন, তাদের তাদের আত্মার মাগফিরাত কামনা। এট দি সেম টাইম তাদের আত্মার যে কারণে তারা মৃত্যুবরণ করেছে, মানুষের ভোটাধিকার ফিরে আনার জন্য, মানুষের উপর যে অন্যায় হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলো বিচারের জন্য, মানুষের মধ্যে নতুন আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, একটা নিউ অ্যাসপিরেশন সেগুলো পূরণ করার জন্য। স্বাধীনতা আমরা 1971 সালে পেয়েছিলাম, গণতন্ত্র, মানবাধিকার এবং মুক্ত গণমাধ্যম, তার অন্যতম মূলনীতিগুলো। স্বাধীনতা পরবর্তী সরকার এক কর্মব্যবস্থায় সেটা শেষ করে দেবে, বাকশাল করলেন, গণতন্ত্রকে রুদ্ধ করলেন, সঙ্গে সঙ্গে 4টি ছাড়া সবগুলো করতে দেওয়া গণতন্ত্র এবং গণতন্ত্রের আমাদের যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, সেটাকেও উনি পরাজিত করছেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এলেন, উনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন, বহুদলীয় গণতন্ত্র দিলেন এবং এট দি সেম টাইম মিডিয়াকে মুক্ত করে দিলেন। একটু আগে সাইদুল ভাই বলেছেন বিএনপি যখন অপোজিশনে থাকে তখন
গণমাধ্যমের কথা বলে কিন্তু সব সরকার কথা বলে। আমি যেহেতু বিএনপি সরকারে বিশ্বাস করি সেই জন্য কথাটা বলতে আমি কথাটা কি বলা ব্রিটিশ জিয়াউর রহমান তার হাত ধরে এই যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, সেটা আবার পেয়েছে। ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 উনি স্পষ্ট বলেছেন দেশ যদি গণতন্ত্রের যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে মিডিয়াকে কিভাবে উনি দেখতে চান। উনি স্বাধীন মিডিয়া দেখতে চান, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারবে সেটা দেখতে চান। আমাদের অ্যাক্টিভ চেয়ারপারসন জনাব তারেক রহমান 31 কথার মধ্যে এই একই কথা ঘোষণা করেছেন। এগুলো নতুন কথা নয়। শেখ হাসিনার সরকার, সরকার যে কালো আইন করেছে, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, যে ড্রাকোনিয়ান লগুলো করেছে, সেগুলো দিয়ে আমাদের সবাইকে যেভাবে নিঃশেষ করে দিয়েছে, আমাদের সাংবাদিক ভাই বোনদের বলো একইভাবে বলতে ইন্টারন্যাশনাল মিডিয়া সেগুলো রিপোর্ট করেছে। গত 2023 অগাস্ট মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা মিডিয়ার উপর একটা মিডিয়ার পজিশন এর উপর আমরা একটা সেমিনার করেছিলাম। আমি বইটা হাতে করে নিয়ে এসেছি। সেখানে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দুঃশাসনের দেশ দশক, এটা বইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ইনসিডেন্টলি দ্য keynote paper was presented by me. সেজন্য আমার কথাগুলো মনে আছে ক্লিয়ার করতে। কি অন্যায়টা আমরা করেছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এমনকি সোশ্যাল মিডিয়ায় আপনি স্ট্যাটাস দিলেন, যেহেতু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কথা বলতে পারছেন না, সেজন্য মানুষ, বিক্ষুব্ধ মানুষ সোশ্যাল মিডিয়া তার অনুমতিটা প্রকাশ করতে আছে, সেখানেও তারা সেই ড্রাকোনিয়ান ল সেখানেও অ্যাপ্লাই করে। এ হচ্ছে মিডিয়া। শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, কিন্তু তার দোষররা এখনো এদেশে রয়েছে। বিভিন্ন অঙ্গনে তারা বিচরণ করছে। অতএব অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তাই বলে আমরা এমন কিছু যেন না করি যাতে এই ফ্যাসিস্ট হাসিনা সমস্ত দোষররা এখানে ছাপটি মেরে আছে, তারা যেন আবার নতুন করে ব্যাক করতে না পারে। জাতীয় ঐক্যমত্য একান্তভাবে we are passing through a crucial moment জাতি হিসেবে। আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় সংহতি, এগুলো নিয়ে প্রশ্ন দেখা যায়। আমরা নানা ধরনের সংখ্যায় রয়েছি। অন্তর্বর্তী সরকারের একটা ম্যান্ডেটই হচ্ছে রুটিন ওয়ার্ক চালিয়ে, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই জাতীয় কাজগুলো আমাদের রাজনৈতিক দলগুলো বারবার এখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসালটেশন ছাড়া এই ধরনের কোন বড় সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য ঝুঁকি করে নিরাপত্তা ঝুঁকি করবে। আমরা আশা করব দেশপ্রেমিক মহল, সংশ্লিষ্ট মহল কথাগুলি বিবেচনা রাখবেন। আমি আমার বক্তব্য আমি শীর্ষ কংগ্রেস শীর্ষ দলকে আবার অনুরোধ জানাই এবং আমি আশা করি তারা যেভাবে নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন সেটা ওনারা কন্টিনিউ করবেন। আমাদের সকলের সাপোর্ট থাকবে শীর্ষ আপনাদের সবাই। অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় জলিউল্লাহ ইসমাইল জলিউল্লাহ স্যারকে দীর্ঘ সময় আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় ইসহারুল মাহমুদ জুবায়ের। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় ইসহারুল মাহমুদ জুবায়ের। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের সভাপতি রাজনৈতিক দল শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, অনুষ্ঠান যেখানে আমরা রাজনৈতিক কর্মীরা থাকি সেখানে রাজনীতি চলে আসে, আলোচনাটা দীর্ঘ আলোচনা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যারা প্রথম কথাই হচ্ছে যে আমরা শিশুদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে তারা স্ট্রাগল করেছে, অনেকগুলো পথ তাদেরকে পাড়ি দিতে হয়েছে। যেভাবে এইগুলো জাতি গত ১.৫ যুগ 1-11 থেকে আরম্ভ করে এই ১.৫ যুগে এই জাতি যে সমস্ত স্ট্রাগল করেছে, বিভিন্ন চ্যালেঞ্জগুলো ফেস করেছে, অনুরূপভাবে তারা এই আন্দোলনের সাথে স্ট্রাগলের সাথে আরো মিডিয়া ছিলেন, যাদের নাম আমাদের সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, মিডিয়া অনেক হাউস নির্যাতিত হয়েছে, নিষেধ করে দেওয়া আছে, বন্ধ করে দেওয়া আছে, কাজ করতে পারেনি। ফেসিবাদ এগুলি, ফেসিবাদ এটা করে যে একান্ত বংশগত কিছু লোক তৈরি হয়েছে, সেটাও আপনারা জানেন। এটা দুর্ভাগ্যজনক যে আপনাদের মধ্য থেকে আপনাদের পরিবার থেকে কিছু লোক সেই ফেসিবাদকে সহযোগিতা করেছে, খুবই লজ্জাজনকভাবে সহযোগিতা করেছে। এখানে একটি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাহসী ভূমিকা রাখা উচিত ছিল, সেখানে না রেখে মতজালের ভূমিকা পালন করেছে। দুটো চিত্রই আমাদের সামনে আছে। যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কারাগারে গিয়েছেন, আয়নাগরে গিয়েছেন, মিডিয়াকে নিষিদ্ধ করে দেওয়া, আমরা তাদেরকে মোবারকবাদ। জাতি অবশ্যই তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বছরের পর বছর স্মরণ করে। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে, আমাদের এই বিজয়ে, আমাদের এই সফলতায় তাদের নিঃসন্দেহে একটি ভবিষ্যতের অবদান আছে। আমরা সেই অবদানকে সম্মান করছি, শ্রদ্ধা করছি এবং আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, জাতির সমৃদ্ধির ক্ষেত্রে নিঃসন্দেহে এটা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেওয়া। আমরা তাদের সফলতা কামনা করি। আজকের পৃথিবীতে চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এই প্রতিষ্ঠানকে বলা হয় থাকে। এই দায়িত্বটি আপনারা পালন করছেন, আপনারা বিশেষ করে বাংলাদেশ যখন তার অর্ধ শতাব্দী পেরিয়ে এসে আমরা এখন রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, মিডিয়ার দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে আসলে এখন আমাদের কোনো অগ্রগতি হয়নি। কারণ এই দীর্ঘ সময় একটা সময় ছিল স্বৈর শাসক, গণতন্ত্রের ব্যবস্থায় সামরিক শাসন। এই সময় এসেছে ফেসিবাদ। একটা দীর্ঘ সময় চলে গেছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য। এই জাতিকে সংগ্রাম করতে হয়েছে। কিন্তু আমাদের মধ্যে হতাশা এবং আমরা যেমন আশাবাদী হই, আমরা ঠিক অনুরূপভাবে কষ্ট এবং বেদনা আমরা নিই। এখন সময় এসেছে আমাদেরকে জানা, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আমাদের দীর্ঘ পথ চলাকে সুন্দর এবং সাবলীল করা। সেই কাজটির দায়িত্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে যাদের উপর এসেছে, আমরা তাদের নিয়ে আলোচনা করছি।
পর্যালোচনা করছি, তাদের ফেরে আসা দিকগুলো আমরা তাদের সমালোচনা করছি, আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু আমরা এটার ব্যাপারে একমত যে অর্থ আমাদের ছিল গত 36-এর আন্দোলনে, সেই পক্ষের কোনো বিকল্প নেই। এই অর্থ আমাদেরকে রক্ষা করতে পারে, আমাদেরকে বাঁচাতে পারে। আর এর পাশাপাশি তিনটি মৌলিক কাজ: সংস্কার, বিচার এবং নির্বাচন। এটাকে আমরা মতপার্থক্য থাকবে, কিন্তু যাতে আমাদের মত বিরোধের পর্যায়ে না থাকে। আমরা এগুলো নিয়ে আমাদের অবস্থানকে কথা বলবো, বিশ্লেষণ করবো, পরামর্শ দেবো, চাপ দেবো, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ যাতে আর বেশিরভাগটা ফিরে না আসে, আমাদেরকে সে দায়িত্বটি পালন করতে হবে। গত 4-5 দিন একটি খুবই সেন্সিটিভ সময় গিয়েছে। কি হয়, কি হচ্ছে, এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন ছিলেন, আমরাও ছিলাম, রাজনৈতিক দলের নেতা কর্মীরা ছিলেন। তারপরে বলা যায় যে কালকে থেকে একটা স্টেবল বা গত বছর থেকে একটা স্বাভাবিকতার দিকে এসেছে। আমরা একদম পুরো স্বাভাবিক হয়ে গেছি, আমি বলার মতো আমি মনে করি না, এখন আমরা সেই অবস্থায় এসেছি। তারপরও যে আশঙ্কা ছিল, কিছুটা আতঙ্ক ছিল, সেটা থেকে একটি স্বাভাবিক অবস্থা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন বড়টা হচ্ছে যারা দায়িত্বে আছে তাদের, আইন যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে, বড়টা এখন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কোর্টে দিয়ে দিয়েছে। তাদেরকে এখন ডিসিশনটা নিতে হবে যে আমরা কিভাবে এই সমস্ত বিষয়ে একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট রোড ম্যাপ দিব, আস্থার জায়গাটাকে আমরা আরো সমৃদ্ধ করবো, ভবিষ্যৎ। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সবার সহযোগিতায় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, পরামর্শে গত কালকে এবং এই দুটো দিনের যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা দিয়েছি, যে সমস্ত পরামর্শগুলো দিয়েছি, প্রস্তাবগুলো দিয়েছি, আলোচনা করেছি, এই সবগুলোতে এই সমস্ত উপাদানগুলো আছে। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সুনির্দিষ্টভাবে বিচারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে এবং বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ জাতি আশা করছে। এটাই হচ্ছে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কথা বাড়াচ্ছি না, সবাই সিনিয়র লিডার যিনি বারবার বলেছেন নেতৃবৃন্দ যা বলেছেন, আমরা এগুলি হচ্ছে আজকে বেশিরভাগ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবার মধ্যে। আমি আগে বলেছি যে মতপার্থক্য আমাদের মধ্যে আছে, কিন্তু মতবিরোধে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই আন্দোলনে, এই অভিযাত্রা, এই অগ্রগতিতে, এই সফলতা নতুন বাংলাদেশ গড়ার যারা রক্ত দিয়েছেন, আহত এবং পঙ্গু হয়েছেন, তাদের কষ্ট বেদনাকে আমরা ফিল করার চেষ্টা করছি। দায়িত্বে যারা আছে তারা আরো বেশি ফিল করা উচিত, কারণ তাদের দায়িত্ব থেকে বেশি। যারা এখন পিছনে কাতরাচ্ছেন, হাসপাতালে কাতরাচ্ছেন, গতকাল 4টা ছেলে আপনারা দেখেছেন হতাশ হয়ে বিস্ফোরণ করেছিল, তাৎক্ষণিকভাবে ডাক্তার উদ্যোগ নিয়েছেন। একটা বড় ধরনের ডিজাস্টার থেকে আমরা বেঁচেছি। মারা গেছেন, এইভাবে মৃত্যু হচ্ছে। আমরা সব লাশ এখনো পাইনি, পুড়িয়ে ফেলা হয়েছে, ডিএনএ টেস্ট হয় না, অনেকগুলো লাশ এই ধরনের আছে। এই যে শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে, তাদের মধ্যে একটা বিরাট দায়বদ্ধতা আছে, বিরাট দায়বদ্ধতা আছে। রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেমন দায়িত্বে যারা আছেন, তারা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, নাহলে জাতির কাছে আমরা ভয়ঙ্করভাবে আমাদেরকে জবাবদি করতে হবে। আমরা ইতিহাস থেকে আমাদের এই জন্য আমাদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে বলিষ্ঠতার সাথে সহজতা আলোচনা এগিয়ে আসবে। এক্ষেত্রে যদি আমাদের মধ্যে দুর্বলতা থাকে, বাড়াবাড়ি থাকে, আমাদের মধ্যে যদি দক্ষের অভাব থাকে, আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি সিনসিয়ারিটির অভাব থাকে, আমি মনে করি আমি সহ আমরা সবাই জাতির কাজ করে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের শহীদদের, আহতদের, বহু হওয়া মানুষগুলো যারা এখন ফিরে আসছে, এই পরিবার তাদের ভাবনা আমরা যাতে ফিল করি, অন্তরের এই অবস্থানকে যদি আমরা নিশ্চিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ হারবে না। বাংলাদেশ হারবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সংবাদপত্রের সাথে আপনারা যারা আছেন, সেটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, যারা যেখানে আছেন, আমাদের সবাইকে আমাদের অভিনন্দন। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আপনারা আমরা মিলে একই পরিবারের সদস্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি।
এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক সফরমন্ত্রী শ্রদ্ধেয় আমির ফেসর মাহমুদ চৌধুরী। বসে দেন ভাই, বসে দেন সবাই খাইতে সুবিধা হবে, বসে থেকে সুবিধা হবে। এখানে ঠিক করে দিয়ে যাবো আমরা। ভাই এটা শুধু জায়গা হলো জায়গা আছে। ভাই দেখছি দাঁড়া, ঠিক আছে কি ভাই বড় ভাই বড় ভাই জায়গা দেওয়া আস্তে আস্তে চাইতে দেন ভাই ওই দিক দিয়ে যান, ওই দিক দিয়ে। একটু উঁচু করলেই তো আমি চলে যেতে পারতেছি। ভাই এর তো আরে ভাই রে, লাইভে আছেন? লাইভে আছে ভাই, লাইভে আছে। ভাই বেশি শুনে যাবে। আমাদের রাজনীতিতে মিডিয়াতে কত গুরুত্ব দিচ্ছে এবং আমরা মিডিয়ার সাথে যে সম্পৃক্ততা যে বৃদ্ধি পাচ্ছে এটা একটা লক্ষণের। এখন আগে তো মিডিয়া আমরা সবাই ধন্যবাদ। আমি আজকে শিশুদের চতুর্থবার প্রতিষ্ঠান